যুক্তরাষ্ট্রের দিক থেকে যেটা বলা হচ্ছে যে আহ, মানে যে কোনো মুহূর্তে মানে উইদিন এ মান্থ অর 6 মান্থস টাইমের ভেতরে আহ, ইরান নিউক্লিয়ার মানে আণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে, এমন ক্যাপাসিটি তার অলরেডি হয়েছে। ইরানের রিজিম চেঞ্জ করতে হবে, এটা তো ডিকেডস লং এগো ডিসিশন। যে নেতানিয়াহু যে 7টা কান্ট্রির লিস্ট দিছে পেন্টাগনের কাছে চেঞ্জ করতে হবে, এটা হলো লাস্ট ওয়ান। সেক্রেটারি অফ ওয়ার উনি বললেন যে না আমরা ওখানে আমরা যাচ্ছি জাস্ট বিভিন্ন নিউক্লিয়ার ব্যাপারগুলো, মিসাইল, এগুলো কি রেজিম চেঞ্জের আমাদের কোনো প্ল্যান নেই। দিস আর সাম অফ দি রিজন দ্যাট এই ওয়ারটা করা হচ্ছে, এবং দিস ইজ দি টাইম। মিড টার্ম ইলেকশনের আগে, তারপরে এই যে এফস্টাইন ফাইলের ব্যাপারে, আর অনেকগুলো ব্যাপারে যেই আমরা মিড টার্মের যে উনি যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকগুলো নেগেটিভ জিনিস আমরা দেখেছি। এইসব কারণে এটা হয়েছে। আমেরিকা এই যুদ্ধে কেন জড়ালো, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা সবাই জানি তিনি যুদ্ধ বিমুখ লোক, তিনি যুদ্ধ থামানোর কথা বলে ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছেন, সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যুদ্ধে জড়ানোর প্রয়োজন হলো কেন? আপনার এই উত্তর কিন্তু আপনারই অনুষ্ঠানে প্রায় 4 উইক আগে আমি বলেছিলাম যে এই যুদ্ধ আসছে, এই যুদ্ধ শুরু হবে। কারণ আমি তখন একটা যুক্তি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কারণে যে যে পরিমাণ নৌবহর এই অঞ্চলে আসছে, আপনার যদি খেয়াল থাকে যে মানে বিশেষ করে ভারত মহাসাগরে এবং পরে ভূমধ্যসাগরে যে পরিমাণ জাহাজ, তখনও কিন্তু ভূমধ্যসাগরেরটা আসেনি, তখন আসছিল অ্যাব্রাহাম লিঙ্কন যেটা ভারত মহাসাগরে। আমি কিন্তু তখনই বলেছিলাম যে এত বড় আয়োজন, এর একটা হবে আলোচনা, যেটা হচ্ছে সেটা হয়তো একটা কাভার হতে পারে। এখন দেখা গেল তাই হয়েছে। এখন কেন, এই কেনর উত্তর দেওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রের দিক থেকে যেটা বলা হচ্ছে যে মানে যে কোনো মুহূর্তে মানে উইদিন এ মান্থ অর 6 মান্থস টাইমের ভেতরে ইরান নিউক্লিয়ার মানে আণবিক বোমা বানিয়ে ফেলতে পারবে, এমন ক্যাপাসিটি তার অলরেডি হয়েছে। সেটাই ছিল মানে মানে এদের একটা বড় বক্তব্য। আর একটা ছিল যে বক্তৃতাটা দিল আমাদের প্রেসিডেন্ট আক্রমণের সঙ্গে সঙ্গে, সেটা হলো যে সে একটা মানে রেজিম চেঞ্জের ব্যাপারটাও কিন্তু উনি বলেছেন। উনি বলছেন যে যুবক, ছাত্র, আন্দোলনকারী, তোমরা ঘরে থাকো, সেফ থাকো, আমরা কাজটাকে শেষ করছি, তারপরে তোমরা এসে গভর্নমেন্ট ফর্ম করবে। তার অর্থ দ্যাট ইজ এ চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট অর রেজিম চেঞ্জ, যেটা যেটা উনি বলছেন। কাজে এখন যে এই যে অরিজিনাল যে বক্তব্যটা, সেটা কিন্তু আবার আমরা দেখলাম যে হ্যাকসিথ যখন বলল, মানে মানে যে সেক্রেটারি অফ ওয়ার, উনি বললেন যে না আমরা ওখানে আমরা যাচ্ছি জাস্ট বিভিন্ন নিউক্লিয়ার ব্যাপারগুলো, মিসাইল, এগুলো কি রেজিম চেঞ্জের আমাদের কোনো প্ল্যান নেই। কিন্তু আমরা আবার দেখছি যে যেটা আমাদের ইনফরমেশনে জানা আছে যে নর্দার্ন ইরাকের থেকে কুর্দিশ বাহিনীকে, যারা আমেরিকাকে সাহায্য করেছিল সিরিয়ার যুদ্ধে, ইনফ্যাক্ট যে বাহিনীগুলো আমেরিকান ট্রেন্ড কুর্দিশ বাহিনী, যারা নাকি ইসলামিক স্টেটকে সত্যিকারে ডিফিট দিয়েছিল ফ্রন্টাল ফাইটে, সেই গ্রুপটাকে তারা নিয়ে আসছে এখন ইরানের দিকে। আমাদের দেখতে হবে যে পপুলেশনকে যদি আমি কনসিডার করি, তাহলে খুবই কম, মানে 13 থেকে মানে 10 থেকে 13%, কেউ কেউ 15% বলছে, এটা হলো কুর্দিশ পপুলেশন ইন নর্দার্ন ইরান। বিশেষ করে মানে মানে জাগ্রোজ মাউন্টেনের সাইডে, আর খোরাসানেও কিছুটা আছে, ইস্ট সাইডে একটু বিচ্ছিন্ন, এরা হলো কুর্দিশ পপুলেশন, তারা কুর্দিশ ভাষা তাদের মেইন, কিন্তু তারা পার্সিয়ানেও কথা বলে। এই গ্রুপটাকে নিয়ে আনছেন। আবার আরেকটা গ্রুপ, যেটাকে অরিজিনালি যুক্তরাষ্ট্র বলছিল টেররিস্ট অর্গানাইজেশন, তাদের নাম হলো মুজাহিদিন খালক, এবং এদের দুজন নেতা, মানে দুজন কো প্রেসিডেন্ট এবং স্বামী স্ত্রী, মাসুদ রাজাভি এবং
মারিয়াম রাজাভি, এদের বাহিনীও কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। তারা কিন্তু আগেই ঢুকেছে, এই যুদ্ধ শুরু হওয়ার আগে তারা কিন্তু যে খোমেনির যেটা কম্পাউন্ড, সেটা কিন্তু তারা আক্রমণ করেছিল। তাতে তাদের প্রায় 50s এর মতন হতাহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের নিউজে আমি দেখেছি। এই গ্রুপটাও কিন্তু অ্যাক্টিভ, কিন্তু নাম্বার খুব কম। তো এমনি একটা পরিস্থিতিতে আপনার প্রশ্নের যদি আমি উত্তর দিতে চাই কেন, হুম হুম এর কোনো এক ওয়ান টাইপ উত্তর দেওয়া যাবে না, এর মাল্টিপল উত্তর রয়েছে। এবং এর উত্তরের কোনটা যে ঠিক, কারণ আমরা দেখছি বারবার আমাদের আমাদের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেটা কিন্তু বারবার পরিবর্তিত হচ্ছে। যেমন লাস্টের দিকে যেটা আমরা দেখলাম, কি বলছে যে এটা একটা প্রিএমপ্টিভ স্ট্রাইক বিকজ ইরান নাকি আক্রমণ করত। আচ্ছা, এটা কিন্তু আগের কথার সঙ্গে কিন্তু অ্যাবসলিউটলি অপোজিট। কারণ আগে যে কথা বলল যে আমরা তাদের এই ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করতে চাই আর রেজিম চেঞ্জ করতে চাই, হ্যাঁ, তখন তো বলা হয়নি যে এটা একটা, ওটা আমাদেরকে আক্রমণ করতে চাচ্ছে তাই আমরা আক্রমণ করলাম, তা তো মনে হলো না। হ্যাঁ, তারপরে দেখুন এর পরবর্তী যে এক্সপ্লানেশনস হ্যাকসেটের, সেটাও কিন্তু ওই যে ওরা যে প্রিএমপ্টিভ ওরাই আক্রমণ করবে ইরান, সেটা কিন্তু ওখানে ক্লিয়ার নেই। কাজে এই জন্য আমি বলছি যে এর যে কারণ, এটা হয়তো ভবিষ্যতের ইতিহাসবিদরা আমাদেরকে ভালো করে বলতে পারবে, কিন্তু এখন যেন মনে হচ্ছে এটা খুব ঘোলাটে, একটা কুয়াশাচ্ছন্ন, আমরা ঠিক জানি না যে কোনটা আসলে কারণ। তবে একটা জিনিস যে, ও আরো একটা ব্যাপার, যে জি প্রিপারেশন কিন্তু অনেক আগে থেকে, মানে ইনফ্যাক্ট যে পরবর্তী কতগুলো যে আক্রমণের পরের যে কতগুলো রিপোর্ট পেলাম, তাতে আমরা আরো দেখলাম যে গ্রাউন্ডে খামেনিকে ফলো করছিল 2 মাস, অ্যাটলিস্ট 2 মাস ধরে তার প্রত্যেকটা স্ক্যাজুয়াল ফলো করছিল। হুম হুম তার অর্থ অর্থ কি, যে তাকে মেরে ফেলার উদ্দেশ্য? মানে এটা তো এমনি হয় না। কাজে সব মিলে মনে হচ্ছে যে কোনটা যে সত্য, ওকে, কোনটা যে মিথ্যা, অনেকগুলো অপশন, এটা একটা অনেকগুলো উত্তর বিষয় হতে রয়েছে। পারে। আপনি সবগুলো উত্তরই মোটামুটি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে যাই। যখন আহ, আ- প্রফেসর ডক্টর মোস্তফা স্যার কথা বলছিলেন, তার পাশে ভিডিও চলছিল, খুব চমৎকার, একেবারে আতশবাজির মতো করে যাচ্ছিল, কিন্তু সেগুলো আতশবাজি নয়, সেগুলো মিসাইল, সেগুলো প্রাণঘাতী। অর্থাৎ যুদ্ধ মানেই তো শত্রু শত্রু খেলা, এবং যুদ্ধ মানেই তো মানুষের জীবনহানি। সেই জায়গায় আমেরিকায় বসে, আপনি নিউ ইয়র্কে বসে আছেন, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার নিউ অরলিন্সে বসে আছেন। আমরা জানি যে হ্যাঁ, আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে হামলা হচ্ছে, ইরান হামলা চালাচ্ছে, সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকাতে বসে আমাদের, মানে আপনার নিউ ইয়র্কের, প্রফেসর ডক্টর মোস্তফা স্যার নিউ অরলিন্সের, এইসব জায়গায় কোনো ভয় আতঙ্ক, ইরানের পাল্টা হামলা কিংবা ইরানের কোনো আহ নাশকতা, সেই ভয় কিংবা আতঙ্ক আমাদের কতটা আছে? আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি অত্যন্ত আনন্দিত মুস্তফা সরোয়ার ভাইকে অনেকদিন পর দেখলাম এখানে। আমি সরোয়ার ভাইয়ের ওখান থেকে একটু টেনে কথাটা বলছি, হুম যে আমার কাছে ক্লিয়ার আক্রমণটা এখন কেন। নট অনলি ওয়ান রিজন, দ্যার আর নাম্বার অফ রিজন ইজ পরিষ্কার। এই যে ইরানকে শাস্তা করতে হবে, ইরানের রিজিম চেঞ্জ করতে হবে, এটা তো ডিকেডস লং এগো ডিসিশন। যে নেতানিয়াহু যে 7টা কান্ট্রির লিস্ট দিছে পেন্টাগনের কাছে চেঞ্জ করতে হবে, এটা হলো লাস্ট ওয়ান। বাকিগুলো করা হয়ে গেছে, আপনার সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে যত দেশ সব করা হয়ে গেছে, ইটস লাস্ট ওয়ান। সো ইট ইজ লং প্ল্যান। কেন ইরান করতে হবে? বিকজ ইরান ইজ দি মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্যাট এরিয়া, দ্যাট দি অনলি কান্ট্রি দ্যাট হ্যাজ সাম চ্যালেঞ্জেস টু ইসরায়েল। দ্যাটস দি রিজন। And US is one of the most, not one of the most friend of Israel. Actually, Middle Eastern ব্যাপারে যে আমেরিকার যে ফরেন পলিসি, it is tremendously influenced by Israel. So they have a long decision to do that. এবং এটা এটা করতে গিয়ে আমি মনে করি এই যুদ্ধে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর ইচ্ছাতেই এই যুদ্ধটা শুরু। আমেরিকা এর মধ্যে টেনে জড়ানো হয়েছে, এটা আমরা অনেক ভিডিও দেখেছি, আমেরিকান অনেক স্কলারশিপের ভিডিও দেখেছি। এই একটা দীর্ঘদিনের একটা প্ল্যান। সেকেন্ড থিং ইজ, প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর প্রবলেম আছে ইন হিজ ওন কান্ট্রি, হি হ্যাজ কেস ইন ফ্রন্ট অফ হিম। ইন আওয়ার কান্ট্রি অ্যাবস্টেইন ফাইল চলে আসতেছে,
একের পর এক প্রাক্তন প্রেসিডেন্টরা কথা বলতেছে, ডেফিসিশন আসতেছে, ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পকেও ডেফিসিশন দেওয়ার জন্য কথা বলা হচ্ছে। এই একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো মিড টার্ম ইলেকশন আসতেছে। এই সবগুলো মিলে এখন যুদ্ধ, যখনই আপনি যুদ্ধ যাবেন তখনই আপনার পপুলারিটিটা বাড়ে স্বাভাবিক কারণে। এবং সেই কারণে আমি মনে করি দিজ আর সাম অফ দি রিজন দ্যাট এই ওয়ারটা করা হচ্ছে, এবং দিস ইজ দি টাইম। মিড টার্ম ইলেকশনের আগে, তারপরে এই যে এফস্টাইন ফাইলের ব্যাপারে, আর অনেকগুলো ব্যাপারে যে আমরা মিড টার্মের যে উনি যে বক্তৃতা দিচ্ছেন সেখানে অনেকগুলো নেগেটিভ জিনিস আমরা দেখেছি। এই সব কারণে এটা হয়েছে। এখন আর যে সেকেন্ড পয়েন্টটা আপনি যেটা বলতে চাইছেন হুম হুম যে আমরা নিউ ইয়র্কে বসে আমরা কি ফিল করতেছি, আমি আসলে কোনো যুদ্ধই আমার কাছে ভালো লাগে না, কারণ যুদ্ধতে কেউ জিতে না। আর এই যুদ্ধে পার্টিকুলারলি একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ জিতে না। ইরান হারছে, আমেরিকা হারতেছে, কারণ আমেরিকান কিছু সোলজার হয়তো মারা গেছে, রিসোর্স যাচ্ছে। মিডল ইস্টের যে গালফ কান্ট্রি গুলা তাদের ক্ষতি হইতেছে, ওয়ার্ল্ড ইকোনমি ক্ষতি হয়েছে। এটা আপনি যদি পরে নিয়ে আসেন আলাপ করবো।